আসসালামু আলাইকুম। আজকে আমরা এমআইএসটি কোশ্চেন ব্যাংক 2020-21 কিছু কোশ্চেন সলভ করব। মেইন উদ্দেশ্য সামনে এক্সাম, যাতে কিছুটা আইডিয়া পাওয়া যায় কেমন কোশ্চেন এক্সামে আসে। তো এমআইএসটির সবাই বলে, আমিও বলতেছি যে কোশ্চেন খুবই বেসিক কোশ্চেন হয়। কিছু কোশ্চেন টাফ আসে, যেটা ওগুলো অ্যান্সার না করলেও আসলে চান্স পাওয়া পসিবল। তো যারা খুব ভালো প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো সবকিছু অ্যান্সার করতেই হবে। বাট যারা একটু দুর্বল, তারা যেটা করবা যে ইজি কোশ্চেন গুলো সলভ করবা, দেন লাস্টে গিয়ে যেগুলো টাফ মনে হয়েছে ওগুলো সলভ করবা। আর ফাঁকা রাখবা না কখনোই, সবসময় ট্রাই করবা যে যেখানে ফাঁকা রাখা দরকার বা মনে হচ্ছে যে এটা পারতেছি না, ওখানে কিছু যেটা পারো ওই রিলেটেড লিখে দিয়ে আসবা। মানে উল্টাপাল্টা না লিখে ওই টপিক ওয়াইজ কিছু লিখে দিয়ে আসলে হয়তো বা কিছু পার্শিয়াল মার্কিং পাওয়া গেলেও যেতে পারে। তো শুরু করতেছি ম্যাথ দিয়ে। ফার্স্টে ম্যাথের প্রথম কোশ্চেনটা খুবই ইজি। তিনটা পয়েন্ট দেওয়া আছে এন্ড বলছে যে এটার সমদ্বিবাহু ত্রিভুজ হবে কিনা। সো তিনটা আমরা ফার্স্টে ধরে নিলাম যে তিনটা পয়েন্ট, একটা হলো এ। এ পয়েন্ট হবে 1, 2, 3। আর একটা পয়েন্ট হলো বি, পয়েন্ট হবে -1, -1, 8। লাস্ট পয়েন্ট হলো সি, -4, 4, 6। এখন আমার কাজ এ বি, বি সি, এসি বের করে দেখা তিনটা ইকুয়াল হয় কিনা। বইয়ের একদম ইজি ম্যাথ, তো আমরা একটাই বের করি, যে এ বি, বললাম এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে তাহলে, মানে বেসিক সূত্র যেটা আর কি ওটাই, যে 1 + 1 হোল স্কোয়ার, 2 + 1 হোল স্কোয়ার, +3 + 8, না 3 প্লাস না, 3 মাইনাস হবে, 3 - 8 হোল স্কোয়ার। এরকম আসার কথা, যে 4, 9 আর 5, এটা সম্ভবত 38 আসবে। ক্রস চেক করে নিও। তাহলে এবি কত আসবে এখান থেকে, √38। সেম ওয়েতে আমরা বিসি এসি পাবো, ওগুলা ইকুয়াল আসবে। দেন বলবো যে হ্যাঁ, এটা একটা সমবাহু ত্রিভুজ। সো এই কোশ্চেনটা আসলে এই পর্যন্তই, ইজি একটা কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগাই। নেক্সট কোশ্চেনে বলছে যে a⁴x এর মূল নিয়ম অন্তরীকরণ করতে। সেখানে আমরা যদি ফর্মুলা লিখে দিয়ে আসি তাহলে আমাদের মার্ক পাওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই মূল নিয়মে অন্তরীকরণ করে দেখাইতে হবে। সেটাও তেমন হার্ড কিছু না। প্রথম একটা ফর্মুলা ছিল, আমরা সবাই হয়তো মনে আছে, যে ডি এক্স অফ সামথিং। আমরা এখানে এটাই লিখতেছি, সেটা এরকম ছিল। এটা আসলে ফর্মুলা লিখতে গেলে এইভাবে লেখা যায় যে এক্স অফ f(x) ইকুয়ালস টু লিমিট h → 0 f(x + h) মাইনাস f(x)/h। তো আমাদের এখানে ফাংশনটা হলো e⁴x, তো আমরা সেভাবে লিখি, হচ্ছে লিমিট h → 0 e⁴x + h মাইনাস e⁴x/h। আমরা এই পার্টটা একটু ক্যালকুলেট করি এখান থেকে, যে কি আসতে পারে, e⁴x e⁴h মাইনাস e⁴x/h। আমি চাইলে এখানে e⁴x কমন নিতে পারি, তাহলে থাকতেছে হলো e⁴h - 1/(r)h। সো এখানে আমরা খেয়াল করি যে আমাদের এখানে লিমিটটা কিন্তু এইচ এর উপর লিমিট। সো আমার এক্স এর উপর কোনো লিমিট নাই। তো আমি চাইলে e⁴x কে বাইরে নিয়ে চলে আসতে পারি। থাকতেছে লিমিট h → 0 e⁴h - 1/(h)। সো এটা হলো আসলে, এটার ভ্যালু হলো 1, আমরা জানি। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, আমাদের অ্যান্সারটা হলো সেই e⁴x। তো এটা আমাদের মূল নিবন্ধকরণ দেখাই দিলাম, এখানে ফুল মার্ক পেয়ে যাবা। এখানে একটা ইজি কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। আহ, এবং নিচে বলা আছে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো c + a = +-b। আমি ধরে নিলাম যে এখানে আমাদের একটা কমন রুট বা সাধারণ মূল, এটা হলো সাপোজ আলফা। এর মানে আলফা দ্বারা দুইটা ইকুয়েশনই জাস্টিফাই হবে বা সিদ্ধ হবে। So আমরা যদি সেভাবে লিখি, একটা হবে কি, যে a⁴² + b⁴ + c = 0।
আরটা কি হবে? আরটা হবে সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়ালস টু জিরো। এখন আমাদের কেউ যদি এখানে কোনো কোশ্চেনও না করতো, তাও মনে হতো না যে এটা বিয়োগ করে বি আলফা ভ্যানিশ করে দিই। আমরা আসলে সেই কাজটাই করব। আমরা 1 - 2 বা 2 - 1 করলেই হবে। আমরা 1 - 2 করি। তাহলে কি পাবো এখান থেকে? আমি কমন নিয়ে নিচ্ছি। আহ এখানে আলফা স্কোয়ার কমন নেওয়া যাবে। আলফা স্কোয়ার কমন নিলে থাকবে হলো a - c। বিটা বি আলফা কাটাকাটি হয়ে যাবে, জাস্ট থাকবে c - a ইকুয়ালস টু জিরো। আচ্ছা, আমরা যেটা করব এখন, যে তাহলে আলফা স্কোয়ার a - c ইকুয়ালস টু কি হবে? a - c। আমরা উভয় পক্ষ থেকে a - c কাটতে পারি, কারণ এখানে a নট ইকুয়াল টু c, যেহেতু দুইটা আলাদা ইকুয়েশন। তাহলে আমরা কি লিখতে পারি? আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1। অতএব আলফা ইকুয়ালস টু +- 1। এখন আলফা দিয়ে আমি কি করব? আমার মনে মনে আছে যে আমি ধরে নিয়েছিলাম যে কমন রুট ইকুয়াল টু আলফা। তার মানে আমি এখানে আলফাই পাইছি, সেটা হলো +- 1। তার মানে আমি যে কোনো ইকুয়েশনে আমি চাইলে আলফা বসাই দিতে পারি। তাহলে আমরা সেই কাজটাই করি, যে আমরা সাপোজ প্রথম ইকুয়েশনটাতে বসাই দিচ্ছি। তাহলে এখানে কি হবে? এ +- 1 হোল স্কোয়ার প্লাস বি +- 1 প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে প্রথমটা স্কোয়ার এর জন্য প্লাস মাইনাস থাকবে না, তাহলে হবে এ +- বি প্লাস সি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, পেয়ে গেছে। তাহলে কি আমাদের অ্যান্সারটা এরকম আসবে? অতএব সি প্লাস এ ইকুয়ালস টু +- বি। দেখো, এটাই তো আমার চাইছিল। সে হলো আমাদের এটার প্রুফ। এটাও বই একটা ইজি ম্যাথ, এটাও অল্প সময় করা পসিবল। এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যে এককের ঘনমূল নির্ণয় করো। এটা আসলে উদাহরণের একটা ম্যাথ। এটার বেসিক্যালি যে আমরা আমরা মনে করতাম যে একক বা ওয়ান, এটার কোনো ঘনমূল করলে ওয়ানই আসে, বাট আসলে ইন্টার এসে যখন আমরা কমপ্লেক্স নাম্বার শিখলাম, তখন দেখলাম আমরা ঘনমূল মোটামুটি তিনটা পাওয়া যায়। সেখানে তিনটে আমাদের দেখাইতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, বইয়ের ম্যাথ যেহেতু, আমি এখানে ব্যাখ্যার প্রয়োজন নাই, আমি সরাসরি ম্যাথ করতে পারি। যে সাপোজ থ্রি, আমরা একে ঘনমূল করতেছি, তো ইকুয়াল টু ধরলাম এক্স। কি আসবে এখান থেকে? যে 1 = x³ তাই না? তাহলে কি লেখা যায় এটাকে? x³ -1 = 0। তো এটা x³ - 1³ একটা ফর্মুলা বের করা যায়, যে x - 1 আর একটা হলো x² প্লাস এক্স প্লাস 1 = 0। সো প্রথম পার্টটাকে যদি আমি জিরো ধরি, যে x - 1 = 0, এর মানে কি? যে x = 1, যেটা আমরা আগেও জানতাম যে হ্যাঁ, এটা একটা ঘনমূল। কিন্তু যদি আমরা এই যে এই পোর্শনটা যেটা আমরা আগে বাদ দিতাম, কারণ কি বলতেছি, যে x² প্লাস এক্স প্লাস 1 = কিন্তু 0। তো এটা যদি আমরা মানে দ্বিপদী বিস্তৃতি ফর্মুলা ইউজ করি, যে এক্স বের করতে চাই বাইনোমিয়াল এক্সপেনশনের, সো এইভাবে করা যায়, যে -b প্লাস মাইনাস √(b² -4ac/2a)। সো আমি এখানে ভ্যালুগুলো বসাই দিয়ে আমি উপরে করতেছি। তাহলে হবে কি? -1 প্লাস মাইনাস √(1² - 4 × 1 ডিভাইড বাই 2 × 1। তো এটা এরকম আসবে, যে -1 প্লাস মাইনাস √(-3/2)। এই যে এই জিনিসটা মাইনাস, রুটের মধ্যে মাইনাস, এটা আসলে কমপ্লেক্স নাম্বার, যে i = √(-1). তো আমরা কি লিখতে পারি? যে -1 প্লাস মাইনাস √3i/2। তাহলে আমার অ্যান্সার কি কি আসবে? এখানে তিনটা অ্যান্সার আসবে। প্রথমটা হলো, অতএব x = একটা হবে 1, আর একটা হবে -1 প্লাস √3i/2, লাস্টলি -1 মাইনাস √3i/2। শেষ। পরে কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনটাতে বলছে যে এটা একটা ম্যাট্রিক্স সমাধান করতে বলছে। তো ম্যাট্রিক্স গুলা সমাধান করাও আসলে মানে অনেক সময় ট্রিক্স এর ব্যাপার আছে, কারণ অনেক সময় বুঝতেই পারা যায় না। তো আমরা চাইলে এখানে একটু খেয়াল করি, যে আমাদের এখানে কি করলে ইজি হবে।
সো এখানে দুই আছে, দুই আছে, মিলে যায়। চার আছে, চার আছে। সো আমরা যেটা করতে পারি, আমরা 3 + x - 2 করলে কি আসবে? মাইনাস x+1 আসবে আর কি এখানে। আর এটা মাইনাস করলে আসবে -x+1, এটা 0 আসবে। হ্যাঁ, এটাই করতে হবে, যে রো 1 থেকে রো 2 বাদ দিব, আবার রো 2 থেকে রো 3 বাদ দিব আর কি। তো আমরা ফার্স্টেই ম্যাট্রিক্স আঁকাই ফেলি। আমার তো সাংঘাতিক ভাবে, আচ্ছা আমি একটু হেল্প নেই ম্যাট্রিক্স আঁকানোর ক্ষেত্রে। তো প্রথমে আমরা ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিয়ে ম্যাট্রিক্স আঁকাই নিচ্ছি। তাহলে এখানে আমি যদি ফার্স্ট এটা করি, যে R1 অফ করতে হবে, পেন নিতে হবে। আমি যেটা করতে পারি, R1 প্রাইম ইকুয়ালস টু R1 - R2, R2 প্রাইম ইকুয়ালস টু R2 - R3। তাহলে কি কি আসবে এখানে খেয়াল করি। R1 - R2 করলে এখানে আসবে 3 + x - 2, আমি একবারে করে দিচ্ছি, সেটা হলো x x+1। এখানে 2 - x - 3, সো মাইনাস যদি কমন নিতাম, তো x+1 আসবে, লাস্টে আসবে 0। আর সেকেন্ড লাইনে কি হবে, 2 - 2 করলে এটা 0 আসবে, এটা আসবে হলো x+3 - 4। তো আলটিমেটলি সেম জিনিস আসবে, x - 1। আর এখানে আসবে 4 - x - 3, সো এটা আসবে হলো এটার সামনে মাইনাস চলে আসবে, জাস্ট একটা -x - 1। আর লাস্টে যা আছে তাই থাকবে, 2 4 x+3। সো এখন এখান থেকে আমরা এক্স ফার্স্টের যে রোটা আছে, ফার্স্ট রো থেকে আমরা চাইলে x+1 কমন নিতে পারি, সেকেন্ড রো থেকে আমরা x - 1 কমন নিতে পারি। তাহলে নিয়ে ফেলি। আমরা আবার একটু ম্যাট্রিক্স আঁকাই নিই এখানে। কি কমন নিব? এক্স প্লাস x+1 কমন নিলাম এখান থেকে, আর এখান থেকে x - 1 কমন নিলাম, তাহলে থাকে এখানে 1 - 1 0 0 1 - 1 2 4 x+3। অনেক ইজি একটা ফরম্যাট চলে আসছে। তো আমরা এখন এখানে যেটা করতে পারি, যে ম্যাট্রিক্স এই যে এই পার্টটা সলভ করতে হবে। তো এটা আসলে একটু আলাদা করে করি, এখানে জায়গা নাই যেহেতু। আমি যদি 1-এর থ্রুতে ভাঙাই, তাহলে এই রো কলাম, এই রো বাদ যাবে। তাহলে থাকবে হলো শুধুমাত্র এখানে x+3 -4 1 - 4 + 4। আর যদি এই -1 যাতে ভাঙাই, তাহলে এই কলাম এই রো বাদ যাবে। এটা 0 হচ্ছে, এটা হলো -2, শুধু -2 থাকবে। আর লাস্টলি যে 0-তে ভাঙালে তো 0 চলে আসবে। সো এটা আসবে হলো, ঠিক আছে কি এটা আসলে, এখানে x+3 আর 4 আর -1 করলে -4, x+3 -4 করলে +4, 4 3 4 5 6 7। ও হ্যাঁ, এটা +2 হবে, -2 না। তাহলে এখানে এটা কি পাওয়া যাবে আলটিমেটলি, x+7 + 2, দ্যাটস মেইন x+9। আমরা তিনটাই পাইছি। তাহলে তিনটা কি হবে, একটা হবে x+1, দেন x - 1, লাস্টলি হলো x+9। আবার গিভেন ছিল এটা ইকুয়াল টু 0, সো সবগুলো ইকুয়াল টু 0 হবে আর কি। তাহলে তিনটা ভ্যালু পাচ্ছি এখান থেকে আমরা। একটা x = -1, x = 1, লাস্টলি x = -9। সো ম্যাট্রিক্সগুলো সবসময় একটু ঝামেলাপূর্ণ ছিল, এটা একটু বড়, বাট ঝামেলা নাই আসলে। তো আমরা এখন নেক্সট স্লাইডে যাচ্ছি।
তো এই ম্যাথটা খেয়াল করি, এখানে বলছে সাইন থিটা মাইনাস টু ইকোয়ালস টু কস টু টু থিটা, এবং রেঞ্জ দেওয়া আছে -2 পাই থেকে 2 পাই পর্যন্ত। তো বইয়ের একটা ইজি ম্যাথ, আমরা শুরু করি এখান থেকেই। আমরা এটা আবার লিখতেছি, সাইন থিটা -2 ইকোয়ালস টু কস টু থিটা। এটা একটু বড় ম্যাথ, তো আমরা একটু মাঝখানে একটা দাগ দিয়ে নিই, এটাকে আমাদের ইউজ করতে হবে আর কি। তো এখানে আমাদের প্রথম কাজ হবে যে দুইটাকে, মানে সাইন আর কসকে যে কোনো একটা কনভার্ট করা। সেখানে কস টু থিটাকে কনভার্ট করা ইজি, যেহেতু ডিরেক্ট ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি ছিল আমাদের মনে আছে হয়তো বা, যে সাইন থিটা -2 ইজ ইকুয়ালস টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এটা ফর্মুলা সবার খেয়াল আছে হয়তো বা। আর আমি যদি এটা এক পাশে নিয়ে আসি, কি হবে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা, এই ওয়ানের পাশে আসলে হবে -1 -3 = 0। এখন আমরা মিল টার্ম করতে পারি। এই 3 আর 2 মিলে হয় 6, আর 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, এটা মাঝখানে আছে। তো আমরা এইভাবে করতে পারি মিল টার্মটা, যেখানে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, আসলে থাকবে হলো, সাপোজ আমাদের তো প্লাস আইকন, এখানে বড়টাকে সামনে রাখা লাগবে। তো +3 সাইন থিটা -2 সাইন থিটা -3 = 0। আমরা এখান থেকে যদি এখন সাইন থিটাকে কমন নিয়ে নিই, কি থাকবে, 2 সাইন থিটা +3। এখানে যদি -1 কমন নিই, সেম জিনিস থাকবে, 2 সাইন থিটা +3 = 0। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে, একটা পাচ্ছি হলো সাইন থিটা -1 = 1, আরটা পাচ্ছি 2 সাইন থিটা +3 = 0। আমরা এখন একটা করে দেখি কোনটার অ্যান্সার আমাদের কাছে ভালো আসে। একটু মিটিং এ সমস্যা হচ্ছে, আমি একটু এগুলো সরাই দিছি, মনে হয় তখন ছিল এগুলা, এখন সম্ভবত আর নাই। So, আমি এখন বাকি ম্যাথটা করি। So, আমি এখন দুইটা পাশ নিব, একটা হলো 2 সাইন থিটা +3 = 0। তাহলে কি আসে এখান থেকে, 2 সাইন থিটা -3, তাহলে সাইন থিটা = -3/2, যেটা আসলে -1.5 অ্যারাউন্ড। সো এটা আসলে পসিবল না, আর এমন কোনো ভ্যালু সাইন থিটার নাই। সো এটা আসলে মানে সম্ভব না, বা এটাকে আমি লিখে দিব যে এটা এটা সম্ভব না। তো আমরা এখন যে অন্য যেটা আছে ওটা নিয়ে একটু কাজ করি। সাইন থিটা -1, যেটা যেটা আমরা এই সাইডে করতেছি, তাহলে অন্যটা হলো সাইন থিটা = 1। তাহলে থিটা কত হবে, থিটা হবে হলো, আমরা ফর্মুলা সম্ভবত জানি, যে 4n+1 π/2। এটা মুখস্থ ফর্মুলা, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, বইয়ে আছে। তো এখন আমাদের এখানে রেঞ্জ দেওয়া ছিল -2 পাই থেকে 2 পাই পর্যন্ত। সো আমরা কয়েকটা এন এর ভ্যালু এখানে ধরবো, এবং দেখবো যে কোন ভ্যালুটা আমাদের জন্য আসলে পারফেক্ট হয়। আমরা সাপোজ শুরু করতেছি এন এর ভ্যালু 0 থেকে, n = 0। এন যদি 0 হয় তাহলে থিটা কি আসবে, 4n+1, জাস্ট হলো π/2। আবার আমরা যদি এখন ধরি n = 1, তাহলে কি আসে, থিটা = 4+1, 5π/2। যদি আমরা ধরি n = -1, তাহলে থিটা কি আসে, -4+1 করলে -3π/2।
আমরা যদি এরপরে n ইকুয়াল টু 2 ধরি, তাহলে কি আসে থিটা? থিটা এরপরে আসে হলো 4 4 দুগুণে 8, 9, 9 পাই বাই 2। n ইকুয়াল টু -2 ধরি, তাহলে থিটা কত আসে? 4 দুগুণে -8 +1 মানে -7 পাই বাই 2। তো এখন আমরা রেঞ্জ কিভাবে বের করবো? আমরা জাস্ট এখানে দেখবো আসলে যে কোনটা। আমার এখানে বলছে 2 পাই, -2 পাই থেকে +2 পাই পর্যন্ত। সো এটা এখানে হবে। আচ্ছা, 5 পাই বাই 2 ভ্যালু কত আসবে? আনুমানিক 1.5 পাই এর মতো আসবে। এটাও ভ্যালিড। আবার 3 পাই বাই 2 যেটা, যে -1.5 পাই, এটাও এটাও কিন্তু একটা ভ্যালিড ভ্যালু। আচ্ছা, আমি এখানে একটু ভুল করলাম। 5 পাই বাই 2 আসলে 2.5 আসে, সরি 1.5 না। তো এটা কিন্তু রেঞ্জের বাইরে অলরেডি। এটা আবার রেঞ্জের ভিতরে। এটা রেঞ্জের ভিতরে। তো এগুলো তো প্রশ্নে ওঠে না। আমি আসলে এত বেশি না করলেও হয়তো, এই পর্যন্ত করলেই হয়ে যেত। তো আমাদের আসলে এখানে অ্যান্সার দুইটা আসবে। একটা হলো যে θ = π/2, অন্যটা হলো -3 পাই বাই 2। লেখাটা বোঝা যাচ্ছে কিনা, যাই হোক, এই দুটো কি অ্যান্সার, মানে π/2 একটা অ্যান্সার, আর 3 পাই বাই 2 একটা অ্যান্সার, -3 পাই বাই 2। নেক্সট ম্যাথে ইজি একটা, এটা ছোট একদম, জাস্ট মেইন ম্যাথটা বুঝতে পারলেই হবে। বলছে যে একটি প্যাকেট তাস হতে নির্বিচারে 3টি তাস নেওয়া হলো, কার্ডগুলো টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের জানতে হবে আসলে যে কার্ডের মধ্যে, মানে আমার এখানে কি কম্বিনেশন নিব নাকি পারমুটেশন নিব, তারপরে আমি এখানে সম্ভাবনা বের করব। তো আমি ফার্স্টেই, আমাদের টোটাল কার্ড থাকে কয়টা আমরা জানি মনে হয়, যে 52টা কার্ড থাকে একটা প্যাকেটে। আমি এর থেকে নিব হলো 3টা, তাহলে আমার ফার্স্টে কি করতে হবে? বাছাই করতে হবে। তো বাছাই মানে হলো কম্বিনেশন বা সি। তার মানে আমি যদি 52টি তাস থেকে 3টি তাস নেই, তাহলে আমার কি আসবে কম্বিনেশনটা? 52C3। তাহলে আমার টেক্কা কয়টা হবে? তাহলে আমার টেক্কা থাকে কয়টা টোটাল? একটা কার্ডের বক্সে টোটাল 4টা টেক্কা থাকে। তাহলে আমার টেক্কা বাছার সম্ভাবনা কত হবে? তাহলে 4টি টেক্কা থেকে 3টি তাস, সেখানেও সেম, এটা হবে হলো 4C3। আর সম্ভাবনা কি হবে? সম্ভাবনা উপরে হবে আমার সম্ভাব্য, আর নিচে হবে টোটাল। তাহলে হবে 4C3/52C3। তো এটার অ্যান্সারটা আমি যদি করি, এরকম আসে যে 1/5525। মানে অনেক ইজি একটা ম্যাথ। জাস্ট এখানে অনেকের যেটা ভুল হতে পারে, অনেকের মানে এই ভ্যালুগুলো ভুল হতে পারে, 52 তারপরে 4টা, এই দুটো ভুল না হলে এখানে আসলে আর তেমন ভুল হওয়ার কোনো কিছু নাই, একদম ইজি একটা ম্যাথ। নেক্সট আসছে কনিক্স থেকে, যে 25x² + 16y² = 400 প্রবৃত্তটির অক্ষদ্বয়ের সমীকরণ, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা। এটা আমার সবচেয়ে বড় ম্যাথ এই পর্যন্ত পাওয়া। অনেক কিছু বের করতে বলছে, বাট আসলে সহজ জিনিস। আমরা শুরু করি হলো এই কোয়েশনটা থেকে। মানে ইজি একটা কোয়েশন দিছে এই জন্য বলতেছি। তো ফার্স্ট ইকুয়েশন লিখতেছি, 25x² + 16y² = 400। আমি যেটা করব, আমি চাচ্ছিলাম তো ইকুয়েশন ফর্মে আনতে আমাদের কনিক্সের, তাহলে আমি 400টা নিচে নিয়ে আসি। 25x² + 16y² / 400। এটা আসবে কিরকম? একটা আসবে x²/16, আরটা আসবে y²/25 = 1। তাহলে আমি যেহেতু এখানে 16টা ছোট, 25 25 বড়, তাহলে বৃহৎ অক্ষ কে আসবে বা মেজর অ্যাক্সিস কে আসবে? বৃহৎ অক্ষ বা
মেজর মেজর আসবে হলো কত, এখানে এটা এটা থেকে আসবে হলো 4 আর এর থেকে আসবে 5। তাহলে এটাকে ডাবল করলে হলো পাওয়া যাবে মেজরটা। তাহলে মেজরটা হবে হলো 2 × 5 বা 10 ইউনিট। আর ক্ষুদ্র অক্ষ বা মাইনর কি আসবে 2 × 4 বা 8 ইউনিট। এটা হলো প্রথমে যে বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ গেছে। আর এই সমীকরণ, সমীকরণ হলো যেটা আর কি, যেটা নিচে লিখলাম, এই যে সমীকরণ। তারপরে তিনটা কোশ্চেন এখানেই শেষ, বাকি আছে যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা। তাহলে অক্ষ সমীকরণ তো আমরা পাইলাম। সরি, অক্ষের সমীকরণ তো এটা না, অক্ষের সমীকরণ হবে এরকম, যেহেতু এখানে এক্স এর পরে কোনো কিছু মাইনাস নাই, যদি এরকম আসতো এক্স মাইনাস সামথিং, ধরলাম 5 স্কোয়ার, তখন কি অক্ষ হতো x = 5। এখানে যেহেতু কোনো এরকম কিছু আসে নাই, তাহলে আমাদের এখানে অক্ষের সমীকরণ হবে, একটা হবে x = 0, একটা y = 0। এটা আমাদের অক্ষের সমীকরণ। আর লাস্টলি আমি বের করবো উৎকেন্দ্রিকতা, ই। আর ই হবে √, মানে স্কোয়ার = 1 - মেজর, সরি মাইনর/মেজর। তাহলে এটা হবে 1 - 16/25। এটা ই এর ভ্যালু আসে হলো সাপোজ 3/5 এর মতো আসে, এটা হলো আমাদের অ্যান্সার। সো দেখতেই পারতেছে যে প্রতিটা ম্যাথই এত বেশি মানে ইজি, কারণ এগুলো আসলে সবগুলাই বইয়ের ম্যাথ, মানে বইয়ের বাইরে থেকে তেমন ম্যাথ আসে না। আমার লেখাগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে, বাট স্টিল ম্যাথগুলো খুবই ইজি আর কি। আমরা এখন ফিজিক্স চলে যাব। তো ফিজিক্স এর কোশ্চেন গুলো এখন দেখা শুরু করি। ফার্স্টে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড বা তিনটা বাহুর লেন্থ দেওয়া আছে 10 10 করে। অ্যান্ড নিচে এ আর বি তে 100 কুলম 100 কুলম দুটা, যে দুটা কারেন্ট এখানে দেওয়া আছে, এই একটা চার্জ, এই একটা চার্জ। অ্যান্ড বলছে যে সি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত। মানে যারা এই ম্যাথ পারে তারা বুঝতে পারতেছে যে কত ইজি একটা ম্যাথ দেওয়া। আমি এই ফিগারটা এখান থেকে কপি করি। তো এখানে যেরকম ফিগারটা হবে আর কি। তো আমাদের মেইন ম্যাথ সবারই মনে আছে যে আমরা কি করতাম, যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে বলতেছে সেখানে আমরা একটা +1 কুলম্বের চার্জ অ্যাজিউম করতাম। এটা লাল কালারের দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে একটা +1 কুলম্বের চার্জ, এটা মনে মনে ধরে নিব। তাহলে এখন খেয়াল করি যে এখানেও কিন্তু +100 কুলম, এখানেও +100 কুলম। তাহলে এই প্লাস এই প্লাসকে কি করবে, রিপালশন করবে বা বিকর্ষণ করবে। সেম এই 100 এই +1 কে রিপালশন বা বিকর্ষণ করবে। তাহলে কি হবে, এই জিনিসটা এই দিক বরাবর যাবে আর এইটা এই দিক বরাবর যাবে, তাই তো? তাহলে এটাকে ধরলাম আমরা ই1, এটাকে ধরলাম আমরা ই2। আর এটা এদের যেটা মানে রেজাল্টেন্ট হবে বা কি বলে এটাকে, লব্ধি হবে, সেটা হবে ই। এখানে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তো সবগুলো আসলে 30 ডিগ্রি 60 ডিগ্রি করে আছে, মানে এটাও 60 ডিগ্রি হবে। তো এই 60 ডিগ্রিটা আমাদের আসলে বের করার প্রয়োজন আলাদা করে, এটা মুখে বললেই হবে। তো আমরা এখানে বেসিক্যালি ই1 ই2টা বের করা ট্রাই করি। দুটা যদি ইকুয়াল আসবে আমরা লিখতে পারি যে ই1 = ই2। ফর্মুলা সবার মনে হয় মনে আছে। এটা হলো যে 1/4πε0 কিউ / r²। সেখানে কিউ হলো কত, 100 কুলম। আর কত, 10 সেন্টিমিটার, 10 × 10⁻⁻²। অনেকে এখানে ভুল করবে, অনেকে সেন্টিমিটারকে মিটারে নিবে না, এটার জন্য মার্ক কাটা যাবে আর কি।
সো এটা কিরকম আসবে? 9 × 10⁻৯ ইন্টু 100 ডিভাইড বাই 10 × 10⁻²² হোল স্কোয়ার। এখানে অ্যান্সার চলে আসবে। এটা যাই আসুক, সমস্যা নেই। তো আমরা ইউনিট টু পাইছি। তো অনেকে এখানে আরেকটা ভুল করছে বা করবে, সেটা হলো যে এই মনে করবে ইউনিট টু মনে হয় ই এর সমান হবে, বাট আসলে কখনো ই এর সমান হবে না। এখানে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরের ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো, আসলে ভেক্টর পড়ে আসছি, √(e1)² প্লাস e2² প্লাস 2e1 e2 কজ ইউনিটের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। সেখানে যদি আমরা ইয়নের ভ্যালু বসাই এখানে বক্স থেকে, ইটুর ভ্যালু বসাই, সেম ভ্যালু আসবে। আমরা এখানে ইজিলি আমরা এখান থেকে ই এর ভ্যালু পেয়ে যাব। আমি আসলে এটা আসলে এরকম আসবে, 3e1²। এটা অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, 15.58 10⁻13 ইঞ্চ নিউটন পার কুলম্ব। আমরা সবাই একটু দেখবো যে এই ভ্যালুগুলো ঠিক আছে কিনা, ম্যাথ কষে করবো, নাহলে কিন্তু আসলে মানে ভিডিও দেখে কোনো লাভ নাই আর কি। সো নেক্সট কোশ্চেন এখানে এটা আসলে 5 মার্কের কোশ্চেন জীবনে হতে পারে না। বলছে এখানে যে একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা দেওয়া আছে, আই ই দেওয়া আছে, বিটা বের করতে বলছে। সো এখানে এই যে একটা ভ্যালু দেওয়া, আই ইর ভ্যালু, এটা কিন্তু একটা সিউডো ভ্যালু, এটা লাগে না আমাদের এই ম্যাথ করতে। আলফা দেওয়া আছে, বিটা ফর্মুলা বের করার ডিরেক্ট ফর্মুলা আছে। আমরা হয়তো বা জানি যে বিটা ইজ ইকুয়ালস টু কি ছিল, α/1 - আলফা। সো যেই ফর্মুলা জানে তার জন্য আসলে আই ডাজেন্ট ম্যাটার। সো আমরা চাইলে এখানে জাস্ট 0.95 ডিভাইড বাই 1 - 0.95 দিলাম, পেয়ে যাব তার ভ্যালু হলো 19। তাহলে আমাদের অ্যান্সার। সো মানে এরকম ছোট ছোট ম্যাথ আসলে 5 মার্কের জন্য আসতে পারে। যার জন্য আসলে বেসিকটা খুবই স্ট্রং ভাবে পড়া। অনেক অনেক বড় বড় ম্যাথ করে বাট বেসিক ম্যাথগুলো করতে পারে না, সে গিয়ে ধরা খায় এমএসটি এক্সামে। এখানে একটা তুল্য তুল্য ধারকত্বের ম্যাথ আছে। যারা তুল্য রোধ ভালো পারে তার জন্য এটাও কিছু না। খালি মনে রাখা লাগবে যে ধারকত্বের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের উল্টা, মানে এখানে সিপি হবে যেটা যোগ করতে হয়, আর সিএস হলে দুটা ওই যে 1/, প্রথমটা +1/, দ্বিতীয়টা করে লাগে আর কি। আমরা শুরু করি যে এখানে এই একটা প্যারালাল, একটা প্যারালাল বের করে নিই। তাহলে ফার্স্টে আমি যদি CP1 বলি, ওই যে 3 + 1, 4 মাইক্রোফ্যারাড। CP2 ধরলাম এটাকে, এটা আমি ধরলাম যে CP1, CP2। CP2 কি হবে, 6 + 2, দেন 8 মাইক্রোফ্যারাড। এখন মোটামুটি উপরের জন্য নতুন সার্কিটটা কেমন হবে, তো এরকম হবে, এই একটা এখানে, এই একটা এখানে, নিচে, নিচে। এর মধ্যে আঁকানো খুবই টাফ হয়ে যাচ্ছে এইটাতে। ভ্যালুগুলা কি হবে, এখানে হলো 4, এটা হলো, এটাও 4, এটা 8, এটা 8। মিলে গেছে আর কি, মিলে মিলেই দেওয়ার কথা। সো আমরা যদি যারা মোটামুটি পারি বা জানি আগে থেকে, তাদের ম্যাথ করার প্রয়োজন নেই, বাট যেহেতু দিছে ম্যাথ করাই উত্তম। অনেকে এটাও জানানো হয়তো বা যে এটা উপরে যদি আমরা 4 4 গুণ করি, যদি যোগ করি, একই অ্যান্সার আসে আর কি। তাহলে 16/8 মানে 2। আর যারা জানো যে দুইটা সেম হলে আসলে অর্ধেক হয়ে যায়, তাহলে তো আরো ভালো, যে এখানে CS1 আর CS2 গিয়ে হবে হলো শুধুমাত্র 4, 8-এর অর্ধেক। আর লাস্টলি যদি আমরা বের করতে চাই সি ইকুইভ্যালেন্ট, এটা কত আসবে? এটা আসবে হলো 4 + 2 = 6 মাইক্রোফ্যারাড। ইজি একটা ম্যাথ, করতে টাইম অনেক কম লাগবে আর কি। নেক্সট একটা প্রিজমের ম্যাথ দিছে, যে একটি প্রিজমের পৃষ্ঠে লম্বভাবে আলো আপতিত হয় এবং অপর পৃষ্ঠ ঘেঁষে নির্গত হয়। প্রিজমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে প্রিজম কোণ কত? সেখানে খেয়াল করো যে আপাতিত অ্যাঙ্গেল দেওয়া আছে, লম্বভাবে আপাতিত হয় আর পৃষ্ঠ ঘেঁষে বের হয়ে যায়। So আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে I2 মানে যেটা আপাতনটা কি ছিল, 90, আর I1টা কত, 0 ডিগ্রি, তাই না? আর মিউ কত, 1.5। আমরা সবাই জানি হয়তো প্রিজম কোণের ফর্মুলা হলো যে R1 - R2।
তো আমরা নর্মাল আর টু বের করবো কিভাবে? আমরা এখানে কিন্তু আই টু আই ওয়ান জানি, মিউ জানি, ফর্মুলা জানতাম একটা, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। তো এই ফর্মুলাতে আমরা মানে এটা সবই জানি, মিউ জানি, দুইটা আইও জানি। জাস্ট আমাদের কাজ হলো আর গুলা বের করা এবং তারপর বিয়োগ করে দেওয়া। তো আমি একটা দেখাচ্ছি যে কিভাবে আমরা আর ওয়ান বের করতে পারি। তো সাইন আর ওয়ান ধরলাম, কি আসবে? সাইন আই ওয়ান ডিভাইড বাই মিউ। তো সাইন 0 ডিগ্রি বাই 1.5, আলটিমেটলি জিরো আসবে এটা। আর ওয়ান কত আসবে? আর ওয়ান আসবে হলো সাইন, কত ভ্যালু? জিরো না? হ্যাঁ, আর ওয়ান 0 ডিগ্রি আসবে। আর এটা আমরা সাইন আর টু করি, তাহলে কি আসবে? সাইন আই টু বাই মিউ, এটা হলো সাইন 90/1.5, আলটিমেটলি কি আসবে? আহ, আমি না করি, আর টু 41.8 আসবে। তুমি এখন যদি মানে ডিফারেন্স করলে তুমি এখান থেকে এ পেয়ে যাবে আর কি। এই অ্যান্সারটা এ আসবে আর কি, যেহেতু এখানে আর এর ভ্যালু 0 ডিগ্রি। এটা খেয়াল করি, এখানে বলছে যে একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে তার ভরের 59 অংশ হারায়। সেখানে অনেক কিছু দেওয়া আছে, টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, তারপরে 1/50 দেওয়া আছে এখানে পুরো ম্যাচের, আর গতিবেগ দেওয়া আছে 2500 মিটার পার সেকেন্ড, ত্বরণ বের করতে বলছে। তো আমরা ফর্মুলা জানি যে এফ ইকোয়ালস টু এম এ ইকোয়ালস টু ডিএম বাই ডিটি ইন্টু ভি। তো আমরা তাহলে এখান থেকে এ কিভাবে আসবে? এ আসবে হলো যে এ ইজ ইকুয়ালস টু 1/m ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু ভি। তো আমরা যদি এখানে কনসিডার করি গ্র্যাভিটি, তাহলে কি মাইনাস জি আসবে। এটা যেহেতু আমরা ম্যাথ করতেছি, তো আমরা জি কনসিডার করে করবো আর কি। তাহলে ডিএম কত এখানে? আসলে ডিএম হলো 1/50 অফ মেইন ম্যাস, তার মানে এটা হবে হলো m/50। আর টাইমটা কি হবে? এটা হলো 2 সেকেন্ড। তাহলে আমরা যদি লিখি কি আসবে, যে একটা আসবে হলো 1/m, দেন আসবে হলো m/50 ইন্টু 1/2, ভেলোসিটি হলো 2500 -9.8। তাহলে এই এম কাটা চলে যায়, এখানে থাকে শুধুমাত্র হলো 100, তো থাকবে এখানে 200, না জাস্ট 25 থাকবে, আর থাকবে 9.8। তো অ্যান্সার আসবে হলো 15.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেউ যদি করে ফেলে যে আমি মাইনাস জি করি নাই, এটা আসলে আই ডোন্ট নো, বাট মনে হয় না এই জন্য মার্ক কাটবে। মাইনাস জি না করলেও কোনো সমস্যা নেই, মেইন এই পার্টটুকু ঠিক থাকলে হবে আর কি। আমাদের ফিজিক্সের লাস্ট ম্যাথ। একটি বস্তুকণা 2.1 × 10⁻⁷ বেগে গতিশীল। বস্তুকণাটি তরঙ্গ দৈর্ঘ্য 6.5 × 10⁻⁴ মিটার। বস্তুকণাটির ভর কত? এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং, আমরা হয়তো অনেকেই এটা নিয়ে স্টাডি করেছি, যে আহ, মানে ফোটন বা আলোর যে একটা মানে মানে ফোর্স দেওয়ার একটা ভরবেগ হয়, এটা কিন্তু প্রমাণিত। সো এটা আমরা আজকে ব্যাখ্যা যাব না, আমরা ইজিলি ম্যাথ করে শেষ করে দিব, কারণ এখন ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমরা বেসিক ফর্মুলা যেটা ছিল ফোটনের ফর্মুলাটা আমরা ওটা লিখবো এখানে। যে আমরা জানতাম যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি। এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এখানে পি বলতে বোঝাচ্ছে হলো ম্যাস মানে ভরবেগ আর কি, এম ইন্টু ভি। এখানে গিভেন কি কি আছে আমরা খেয়াল করি। বেগ দেওয়া আছে আমাদের এখানে, ল্যামডা দেওয়া আছে, বের করতে বলছে ভর। So আমরা খুব ইজিলি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যালুটা বের করতে পারবো। মানে ফাইনাল ফর্মুলাটা কি আসবে, যে এম ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই এম ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই ল্যামডা ভি। সো এইচের ভ্যালু আমরা সবাই জানি 6.63 × 10⁻⁻34। এসআই ইউনিটে বসাইলাম। আর নিচে ল্যামডা দেওয়া আছে হলো 6.5 × 10⁻14। আর ভেলোসিটি দেওয়া আছে 2.1 × 10⁻7। খুব ইজি একটা ম্যাথ, এটা আমরা এখানে জাস্ট অ্যান্সার বের করে ফেলবো, এটা আমাদের অ্যান্সার শেষ। এখানে আসলে খুবই ইজি একটা ম্যাথ, ফর্মুলার জন্য 1 মার্ক, বাকি 4 মার্ক হলো এই নিচের যে ম্যাথটুকু সলভ করে অ্যান্সার আসবে, এর জন্য বাকি 4 মার্ক। আমরা কেমিস্ট্রি স্টার্ট করতেছি।
একটু ভুল হয়েছিল এখানে আমার বানানোর সময়, এই ম্যাথটা আসলে ফিজিক্সের, আমি কেমিস্ট্রিতে ঢুকাই দিয়েছি ভুল করে। সো কেমিস্ট্রির ফার্স্ট ম্যাথ, দহন তাপ নির্ণয়ের ম্যাথ। এখানে বলছে যে C2H6, কার্বন ডাইঅক্সাইড, H2O এর প্রমাণ তাপ দেওয়া আছে। বলছে যে C2H6 এর দহন তাপ নির্ণয় করো, ডেল এইচ বের করতে বলছে বেসিক্যালি। সো প্রথম কাজ সেটা হলো আমাদের বিক্রিয়াটাকে বানাইতে হবে। আমরা রিয়াকশনটা একটু খেয়াল করি, যে এই যে C2H6 এটা কিন্তু আমরা কি করব, দহন করব। দহন করে কার সাথে? অক্সিজেনের সাথে। তাই কি কি এখানে বাই প্রোডাক্ট মানে আমরা উৎপন্ন হবে? প্রথমত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, দেন উৎপন্ন হবে পানি। তো এখানে তো বিক্রিয়া শেষ না, আমাদের এখানে সমতাকরণ করতে হবে। সমতাকরণের জন্য আমি প্রথমেই একটু ঠিক করে নিই। এটা হলো এখানে, খেয়াল করি যে এই পাশে আমাদের কার্বন আছে কয়টা? দুটা কার্বন আছে, আর এই পাশে আমাদের কার্বন আছে একটা। তো সমতাকরণ করতে চাইলে প্রথমে আমাদের এখানে খেয়াল করতে হবে কিভাবে কার্বনটা আমরা দুই দিলে এখানে কিন্তু সমতা হয়ে যাচ্ছে। এখন খেয়াল করি এখানে আমাদের এই পাশে হাইড্রোজেন ছয়টা, এখানে হাইড্রোজেন দুইটা। তো আমরা এখানে একটা থ্রি দিয়ে দিচ্ছি, তাহলে ছয়টা হাইড্রোজেন মিলে গেল। বাকি এখানে এক্সট্রা চারটা অক্সিজেন, এখানে আরো তিনটা অক্সিজেন, মোট সাতটা অক্সিজেন এখানে। তাহলে এই পাশে যেহেতু O2 দেওয়া আছে, তো আমরা এখানে 7/2 দিলেই সব মিলে যাচ্ছে। তো এই হলো আমাদের সমতা বিধান। আমরা এখন ম্যাথ করতে পারবো। ম্যাথ এক লাইনেই করা পসিবল। আমরা ভ্যালুগুলো সব দেওয়া আছে এখানে, যেরকম এটা হলো C2H6 এর, এটা CO2 এর, এটা হলো H2O। এখানে অনেকে কোশ্চেন করতে পারে অক্সিজেন এটা দেওয়া নাই কেন? অক্সিজেন কিন্তু দহন তাপ শূন্য হয়, 0 কিলোজুল। এটা একটু দেখে নিও, এটা 0 কিলোজুল। আমরা ডেল এইচ বের করে ফেলি তাহলে। ডেল এইচ ইজ ইকুয়ালস টু উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তো আমরা উৎপাদটাকে আগে যোগ করি, সেটা হলো যে 2 × ডেল এইচ অফ CO2 প্লাস 3 × ডেল এইচ অফ H2O, তারপরে মাইনাস 1 মানে জাস্ট ডেল এইচ অফ C2H6 প্লাস 7/2 ডেল এইচ অফ অক্সিজেন। সো এখানে আমরা যদি ভ্যালু বসাই, আমরা খুব ইজিলি আমাদের অ্যান্সার পেয়ে যাব। আমি ভ্যালু বসানোর দিকে যাচ্ছি না, ভ্যালুগুলো সব গিভেন। তো এইভাবে আমরা চাইলে খুব ইজিলি এই ম্যাথ সলভ করতে পারি। এখানে এই যে ফার্স্টে এই পর্যন্ত আসতে পারলে 2 মার্ক পাওয়া যাবে, এই পর্যন্ত আসলে 2 মার্ক। বাকি 3 মার্ক আসলে ভ্যালু বসে অ্যান্সার আনার জন্য। নেক্সট ম্যাথটা খেয়াল করি, এখানে বলছে যে একটা যৌগের বাষ্প ঘনত্ব 44, যৌগে 54.54% কার্বন, 9.1% হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। তো আমরা এখানে বের করতে বলছে আণবিক সংকেত। তো শুরুর কাজ সবগুলার কম্পোজিশন বা পার্সেন্টেজ গুলা বের করে ফেলা বা লিখে ফেলা। প্রথমটা হলো যে কার্বন। কার্বন এটা দেওয়া আছে কত? 54.54%। এরপরে কাটা দেওয়া আছে হাইড্রোজেন, কত দেওয়া আছে? 9.1%। এটা বাকি কে থাকতেছে আমাদের? অক্সিজেন। তাহলে আমরা যদি অক্সিজেন বের করতে চাই, কিভাবে বের করা যাবে? যে 100% মাইনাস এই দুটা যোগ করলে পাওয়া যাবে আর কি। এটা এটা যোগ করলে পাওয়া যাবে। সেগুলো পার্সেন্টেজ না লিখলে হয়তো আসলে এটা ক্যালকুলেট করলে দেখা যাবে 36.36% আসতেছে। তাহলে আমরা এখন তিনটারই কম্পোজিশন পাইছি, তিনটা কত পার্সেন্ট করে আছে। এখন আমরা বের করবো শতকরা সংযুক্তি। আমি ডিটেলস বলতেছি না, কারণ সবাই মোটামুটি পারো এগুলা। আমার বাংলা লেখা খুবই ভয়ানক। শতকরা শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি কি হবে? তাহলে আমরা তো পাইছি মাত্রই 54.54, সবগুলো শতকরা সংযুক্তি পাইছি। এখন আমাদের কি করতে হবে? এগুলা থেকে আমি কোনটা
কতখানি মানে কোনটা কি পরিমাণে আছে এটা আমরা বের করব। কি দিয়ে ভাগ করব? বেসিক্যালি যে কার্বনের মানে আণবিক ভর কত, কত 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের কত 16। তো আমি সবগুলোকে বেসিক্যালি আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে কি করব? শতকরা সংযুক্তি ডিভাইড বাই আণবিক ভর, আণবিক ভর, এই কাজটা করবো এখানে। তাহলে কি পাবো এখান থেকে? ফার্স্টে কার্বনের জন্য পাবো হলো 54.54 ডিভাইড বাই কত, 12। এটা আসবে আনুমানিক 4.545। সিঙ্গেল যদি আমরা অন্যগুলো করি, হাইড্রোজেনের ক্ষেত্রে আসবে হলো 9.2, অক্সিজেনের ক্ষেত্রে আসবে হলো 2.27। এরপরে কাজ কি? এরপরে কাজও খুব ইজি। এরপরে কাজ হলো সবচেয়ে ছোট যে ভ্যালুটা আসছে এখানে, কোনটা, এই যে লাস্টে যে ভ্যালুটা 2.27, সবগুলোকে এটাতে ভাগ করলে আমরা মোটামুটি আমাদের যেটা আমরা চাচ্ছিলাম যে কোনটা কতখানি কয়টা করে আছে এটা পেয়ে যাবো আমরা। তাই করি আমরা। তাহলে আমরা কি করবো এখন? তাহলে এখন কার্বন কিরকম, যে কার্বনের নিজের পরিমাণ সেটা হলো 4.545 ডিভাইড বাই মিনিমাম যে পরিমাণটা ছিল সেটা হলো 2.27, ভ্যালু আসে অ্যারাউন্ড 2। সেম ভাবে যদি হাইড্রোজেনে করি, হাইড্রোজেনে আসবে হলো কত, 4 আসবে, আর অক্সিজেনটা সেম যেহেতু এটা 1 আসবে। তাহলে আমাদের যদি আমরা বলি যে আমাদের স্থূল সংকেত যেটা মানে আমাদের এখানে লাগবে সেটা কত আসবে? স্থূল সংকেত, স্থূল সংকেত কি, C2H4O, এই যেরকম। এখন আমাদের এটা ভ্যালু লাগবে কার, এন এ ভ্যালু লাগবে এখন আমাদের। তো আমরা মনে হয় জানি যে এন এ ভ্যালু কিভাবে বের করতে হয়। বেসিক্যালি যে বাষ্প ঘনত্ব দেওয়া আছে না, বাষ্প ঘনত্বের একটা ভর আছে 44 গ্রাম। আর এখানে আমরা সবগুলো যেটা আছে যে C2H4O, এটার ভ্যালু দেখবা যে ক্যালকুলেশন করলে 44 গ্রামই আসতেছে। মানে কার্বনের 12, হাইড্রোজেনের হলো 1, আর অক্সিজেনের 16, এটা করে 44 গ্রামই আসবে। তো আমরা চাইলে এখান থেকে এই আমাদের এন বের করতে পারি, যে এন ইকোয়ালস টু 44 ডিভাইড বাই আমার এই যে স্থূল সংকেতের গ্রাম, আর গুণন হবে হলো আমাদের 2। কত আসবে তাহলে? আসলে এনে হলো 2 আসবে। আমাদের আণবিক ভর কত, আণবিক সংকেত সেটা হবে C4H8O2। এখন আমাদের আমাদের হলো এই ম্যাথটা হলো অ্যান্সার, একটু বড় ম্যাথ, বাট যে পারে তার জন্য সময় বেশি লাগবে না আসলে। একটা এই কোশ্চেনটা খেয়াল করি এখানে। আহ একটা বড় কোশ্চেন বলছে যে মানে একটা তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, এই যে এখানে একটা এটা ইম্পর্টেন্ট টার্ম, একটা কঠিন বস্তু সহ নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, কিছু ভ্যালু দেওয়া আছে, আমরা এগুলাকে ফার্স্টেই কনভার্ট করবো কেলভিনে, এটাকেও। সো একটা মনে হয় আসবে হলো 327-এর মতো, আর একটা আসবে সম্ভবত 300। আমরা ফর্মুলা লিখে ফেলি আগে, ফর্মুলাটা আমরা সবাই জানি। এখানে প্রেশারও আছে, টেম্পারেচার আছে, ভলিউম, সবগুলো নিয়ে যে ফর্মুলাটা, যে P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। সো অনেক মজার একটা কোশ্চেন, অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ফার্স্ট আমি T1টা বসাইনি। T1 কত হবে? 27 প্লাস 273, মানে 300। আর এটা হবে হলো 273 প্লাস 54 করলে 327-এর মতো আসে। খেয়াল করি এখানে বলছে যে বর্ধিত করায় চাপ দ্বিগুণ, মানে চাপ দ্বিগুণ হয়, দ্বিগুণ করায়। চাপ দ্বিগুণ করা মানে কি, P2 হবে P1-এর ডাবল। তার মানে আমি যদি P1-এর জায়গায় P লিখি, তো P2 জায়গায় কি লিখতে পারবো, 2P লিখতে পারবো। আর বলছে যে কঠিন বস্তু সহ, ধরলাম যে সলিড, ধরলাম যে এখানে একটা সলিড বস্তু ছিল, এই সলিড, ওটার ওটার ধরলাম যে ভলিউম হলো এক্স। বলা আছে যে এই এক্স প্লাস গ্যাস, এটা হলো দেওয়া আছে 100। তাহলে আমি যদি শুধুমাত্র গ্যাস বের করতে চাই তাহলে কি লিখতে পারি, 100 - x, তাই তো? আর বলছে এটা করলে এই যে এই চাপ দ্বিগুণ করলে কি হয়, বস্তু সহ আয়তন কত হয়ে যায়, 59.3 হয়ে যায়। তার মানে এটা হলো ফার্স্ট কেস।
আর সেকেন্ড কেস কি হবে? গ্যাস উইল বি ইকুয়ালস টু 59.3 মাইনাস এক্স, এটা সেকেন্ড কেস। সেটা বসাই দিই। ভি ওয়ানের ক্ষেত্রে হবে 100 - x, আর ভি টুর ক্ষেত্রে হবে 59.3 মাইনাস এক্স। সো আমরা এই পি 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 কেটে দিলাম। এখানে কি থাকে? 100 - x/300 ইকুয়ালস টু 2 × 49, সরি, 59.3 মাইনাস এক্স ডিভাইড বাই 327। এর জন্য আমরা একটু ক্যালকুলেট করি কষ্ট করে। এখান থেকে ইজিলি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এক্স এর ভ্যালুটা আসবে হলো 10.55 লিটার। এটা একটু ক্রস চেক করে নিও। So, মোটামুটি এই কোশ্চেনটা কিন্তু ইজি ছিল। এই রাফটা না করলেও সমস্যা নেই, নট ম্যান্ডেটরি। এটা হলো বোঝানোর জন্য করছি। এটা না করলেও কোনো সমস্যা নাই। এই ম্যাথটা করতে পারলেই ফুল মার্ক পেয়ে যাবে। এখানে সেম ফর্মুলার জন্য 1 মার্ক, বাকিটার জন্য 4 মার্ক, টোটাল 5 মার্ক। নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 1/5 সম্পন্ন হতে 40 মিনিট সময় প্রয়োজন। বিক্রিয়াটি 100% সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। সবচেয়ে ফানি ম্যাথ এটা। মানে এই ম্যাথটা আসলে অ্যান্সার অনেকে অনেকভাবে অ্যান্সার করে ফেলবে, বাট এটা আসলে কোনো অ্যান্সার নাই। কারণ এখানে আসলে মানে প্রথম ক্রম বিক্রিয়া কখনো 100% সম্পন্ন হয় না। এই যে এই ডাউট দিয়ে দিছে যে প্রথমে অনেক ব্যাখ্যা দিছে যে এত সময় প্রয়োজন, 100% হতে কত সময় লাগবে, এটা পসিবলই না। এটা অ্যান্সার কি হবে জানো? খুবই ইজি একটা, যে ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া নেভার হ্যাপেন 100% পারফেক্টলি। কখনোই হয় না। সো এই কোশ্চেনের অ্যান্সার এটাই, যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো 100% সম্পন্ন হয় না। তো মোটামুটি এই ছিল কেমিস্ট্রি। এখন এখানে ইংলিশগুলা আছে, এগুলা এগুলা পড়ানোর মতো কিছু নাই, এগুলা তোমরা নিজেরাই পারবা। এখানে ইংলিশ কয়েকটা আছে, এখানে কয়েকটা মিক্স সেন্টেন্স করতে বলছে বাচ্চাদের মতো। তো মোটামুটি এই ছিল। মোটামুটি যতটুকু পারছি। আমি তো আসলে অনেক আগে এগুলা লেখাপড়া করছি। এখন যতটুকু মনে ছিল কিছুটা দেখে কিছু নেটে হেল্প নিয়ে আর কি সলিউশন করা, আশা করি তোমাদের কাজে লাগবে। মেইন কথা যে অ্যান্সার করতে হবে, ফাঁকা কিছু রাখবা না। আর বেশি দেওয়া আছে আমরা জানি, সব লেখার দরকার নেই। মেইন অ্যান্সার করতে পারলেই মার্ক পাবা। ঠিক আছে? মোটামুটি অ্যান্সার আসতে পারলেই মার্ক পাবা। কোনো বাড়তি লেখার দরকার নাই। চাইলে তুমি লাইনও স্কিপ করতে পারো। আর সময় কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সময় কিন্তু পাওয়া যায় না, এটা একটু মাথায় রেখে অ্যান্সার করবা। বাকিটা আল্লাহ ভরসা। হোপ ফর দ্য বেস্ট। সালামু আলাইকুম।